ক্লাস ইন ইটালি শেষ হয়ে গেছে, আর এই শো থেকে যেটা সবার মতামত সেটা হলো ডাব্লিউডাব্লিউই ক্রিয়েটিভলি একদমই দেউলিয়া হয়ে গেছে। ডাব্লিউডাব্লিউই বারবারই পুরনো স্টোরিকে রিপিট করছে, কিন্তু কেন তারা এটি বারবার করছে? আর এই পরিস্থিতি ঘোরানোর মতো কি কিছু আছে ডাব্লিউডাব্লিউই এর কাছে? আজ আমরা জানবো কেন ট্রিপল এইচ এর ডাব্লিউডাব্লিউই এর ক্রিয়েটিভ ছাড়া সময় হয়ে গেছে। যখন কোডি রোডস রেসেলমেনিয়া 40 তে রমান রেইন্সকে হারালো, তখন একটা অরা শেষ হয়ে গেল। রমান রেইন্সের রেকর্ড ব্রেকিং ওয়ার্ল্ড টাইটেলের রান শেষ হয়ে গেল, তার মাধ্যমেই ডাব্লিউডাব্লিউই কোডি রোডসের এরা স্টার্ট করে দিল। রমান রেইন্সের রেকর্ড ব্রেকিং টাইটেল রান শেষ হলো, আর গাইস এরই মাধ্যমে কিন্তু ওজি যে ব্লাড লাইনটি ছিল তারও এরা শেষ হয়ে যায়। এইখানে তো ডাব্লিউডাব্লিউই এর আইডিয়া দারুণভাবে কাজ করেছিল। আর ডাব্লিউডাব্লিউই কোডি রোডস এবং কি রমান রেইন্সের মধ্যে যে রেসেলমেনিয়া 40 তে ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটাকেও অনেক ভালো প্রেজেন্ট করেছিল। কিন্তু রেসেলমেনিয়া 40 শেষ হওয়ার পরপরই তারা নতুন রূপে এই ফ্র্যাকশনটিকে আরো বাঁচিয়ে রাখবে। গাইস এখানে ফ্র্যাকশন বলতে আমি ব্লাড লাইন ফ্র্যাকশনের কথা বলছি, কারণ এরপরেই ডাব্লিউডাব্লিউই সোলো সিকোয়ার ব্লাড লাইনকে সবার সামনে প্রেজেন্ট করে। সোলো সিকোয়ার ব্লাড লাইনে যুক্ত হলো জেকব ফাটু, টামাটোঙ্গা, টোঙ্গালোয়া। নিঃসন্দেহে জেকব ফাটু অসাধারণ একজন সুপারস্টার। সে এই পর্যন্ত নিজেকে প্রমাণ করে দিয়েছে সে ফিউচারে অনেক বড় একটি সুপারস্টার হতে পারবে। কিন্তু বাকিদের নিয়ে যে সোলো সিকোয়ার ব্লাড লাইন বানানো হয়েছিল সেটা কিন্তু পুরোপুরি ফেল হয়ে যায়। 2024 সালের সামারস্ল্যামে রমান রেইন্স আবারও রিটার্ন করে। প্রথমে রমান রেইন্সকে নিয়ে অনেক বেশি হাইপ ছিল, কিন্তু আস্তে আস্তে এটা মিসফায়ার হয়ে যায়। রমান রেইন্স বেবিফেস সুপারস্টার হয়ে ফিরলো, কিন্তু এই রূপে রমান রেইন্সকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল। তাকে বারবারই 2020 সালে রমান রেইন্স হিসেবে উপস্থাপন করতে চাচ্ছিল ডাব্লিউডাব্লিউই। এইটাকে ডাব্লিউডাব্লিউই ওয়ার গেমস পর্যন্ত টেনে নিয়ে যায়, কিন্তু তারপরও অডিয়েন্সের কাছে কিছু একটা মিসিং মনে হচ্ছিল। কারণ এইবার রমান রেইন্সের যে ব্লাড লাইন ছিল সেই ব্লাড লাইনকে আগের মতো স্ট্রঙ্গার লাগছিল না কারো কাছেই। এরপরে রমান রেইন্স এবং কি সোলো সিকোয়ার মধ্যে একটি ট্রাইবাল কম্প্যাক্ট ম্যাচ হয়। এই ট্রাইবাল কম্প্যাক্ট ম্যাচের মধ্যে রমান রেইন্স সোলো সিকোয়াকে হারিয়ে দেয় এবং কি সোলো সিকোয়ার যে ব্লাড লাইন সেটাকে একদমই শেষ করে দেয় রমান রেইন্স। তারপরে সোলো সিকোয়া এমএফটি বলে একটা ফ্র্যাকশন তৈরি করে। অপরদিকে রমান রেইন্স এবং তার কাজিন জেউসো এবং জিমি উসো মিলে ব্লাড লাইনকে আস্তে আস্তে টানতে শুরু করে। সোলো সিকোয়া যখন এমএফটি বানায় তখন সেখানে জেসি মেটু এবং কি টোঙ্গালোয়ার মতো সুপারস্টারকে আনে ডাব্লিউডাব্লিউই। যে জেসি জাপান প্রো রেসলিং এ অসাধারণ একজন সুপারস্টার ছিল, তাকে ডাব্লিউডাব্লিউই ভালো মতন পুশ করতে পারছিল না ডাব্লিউডাব্লিউতে এনে, যার ফলে একটি মোমেন্টে এমএফটিও ডিস্ট্রয় হয়ে যায়। বর্তমানে এমএফটি আছে, কিন্তু সেটার কিন্তু কোনো ভিত্তিই নেই। জেসি মেটিওর মতো সুপারস্টার ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে যায়। গাইস এখানে অনেকেই হতে পারে জেসি মেটিওকে চিনে না ভালো করে, তাদের উদ্দেশ্যে বলে জেসি মেটিও কিন্তু অসাধারণ একজন জাপান প্রো রেসলিং এর সুপারস্টার ছিল। সে যখন সোলো সিকোয়ার এমএফটির মাধ্যমে ডাব্লিউডাব্লিউতে ব্যাক করে তখন যারা তাকে চিনতো তাকে নিয়ে কিন্তু অনেক বেশি হাইপ ছিল। কিন্তু আস্তে আস্তে ডাব্লিউডাব্লিউই এর ভুল ক্রিয়েটিভের কারণে জেসি মেটিওকে ডিস্ট্রয় করে দেয় ডাব্লিউডাব্লিউই। আর একটি ইস্যু রয়েছে, যখন থেকে ডাব্লিউডাব্লিউই টিকেওর আন্ডারে চলে যায় তখন থেকে কিন্তু ডাব্লিউডাব্লিউই টাকা বাঁচানো শুরু করে দেয়। তারা টিকিটের প্রাইস তো অনেক বাড়িয়ে দেয়, কিন্তু প্রোডাক্টের মান অনেক বেশি খারাপ করে ফেলে। এরিনার মধ্যে স্পন্সরের লোগো আর রিং এর মধ্যেও কিন্তু স্পন্সরের লোগো দিতে বাদ রাখে না তারা। বর্তমানে স্ম্যাকডাউনের যে অবস্থা হয়েছে তার কারণে কিন্তু স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ আস্তে আস্তে 1 মিলিয়নে চলে এসেছে। আর টিকিটের প্রাইস আকাশচুম্বী করার কারণে কিন্তু অডিয়েন্সরাও এখন গ্যালারিতে যে খেলা দেখে না। এখন অনেকেই বলতে পারে তাহলে এখানে ট্রিপল এইচ এর কি ভুলটা রয়েছে? গাইস আমি দুইটা পয়েন্ট এখানে বলে দিচ্ছি। ট্রিপল এইচ এর সবথেকে বড় ভুল হচ্ছে সেটা হলো নতুন সুপারস্টারকে অনেক বেশি চান্স দিচ্ছে। সে একের পর এক লেজেন্ডদেরকে উল্টাপাল্টা ভাবে ব্যবহার করছে। কারণ 2025 সালে যখন সামারস্ল্যামে ব্রক লেসনার রিটার্ন করলো তাকে নিয়ে সবার মধ্যে কতটা হাইপ ছিল। প্রথমে জন সিনার সাথে ব্রক লেসনারের ফিউড তো হলো, সেই ম্যাচটা মোটামুটি ভালোই ছিল এবং কি সেটা নিয়ে অনেকেই হ্যাপি ছিল। এরপরে সবাই আশা করেছিল যেহেতু রমান রেইন্স এখন চ্যাম্পিয়ন আর ব্রক লেসনারের ক্যারিয়ারের সবথেকে বড় রাইভাল হচ্ছে রমান রেইন্স, যদি গাইস এবার রমান রেইন্স এবং কি ব্রক লেসনারকে ফেস টু ফেস রাখা হতো তাহলে একবার চিন্তা করে দেখুন সেই ব্যাপারটা কত বড় একটা ব্যাপার হতো। কিন্তু ট্রিপল এইচ এর মাথায় তো এইসব কিছুর থেকেও অনেক বেশি উল্টাপাল্টা চিন্তা আসে। সে ওবাফেমিকে ব্রক লেসনারের সামনে আনলো। আমি বলছি না যে ওবাফেমি খারাপ, কিন্তু ব্রক লেসনারের সামনে রমান রেইন্স থাকলে সেটা কিন্তু অনেক বেশি বেটার হতো। রুমার রয়েছে এই বছরের যে সামারস্ল্যাম হবে সেখানে ওবাফেমির কাছে ব্রক লেসনার হেরে একদমই রিটায়ার্ড হয়ে যাবে। গাইস তাহলে আপনিই বলুন ট্রিপল এইচ এখানে কাজটা কি করেছে? অপরদিকে সেমি জেন যে কিনা একজন অসাধারণ সুপারস্টার, সেমি জেনের রেসলিং যেমন ভালো তেমন তার স্টোরি টেলিংও অনেক বেশি ভালো। তারপরও আজকে সেমি জেন স্ট্রাগল করছে স্ম্যাকডাউনে, তাকে ভালো মতন পুশ করতে পারছে না ডাব্লিউডাব্লিউই। সেমি জেনের মতো এতটা রয়্যাল এবং কি এত ট্যালেন্টেড একজন সুপারস্টার থাকার পরেও তাকে এখন পর্যন্ত ওয়ার্ল্ড টাইটেল উইন করেনি ডাব্লিউডাব্লিউই। এটা তো ছিল একটা পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্ট ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউকে ডিস্ট্রয় করছে সেটা হলো ট্রিপল এইচ একের পর এক লেজেন্ডদেরকে বিদায় করছে ডাব্লিউডাব্লিউ থেকে। কিছুদিন আগে গোলবার্গ, আবার এজে স্টাইল, আবার জন সিনা, এই তিনজন লেজেন্ডকে রিটায়ার করলো শুধু একজনকে দিয়ে, সেটা হলো গুন্থার। শন মাইকেল যখন তার ক্যারিয়ারে রিটায়ারমেন্ট ম্যাচটি ফাইট করে তখন তার অপোনেন্ট ছিল আন্ডারটেকার। শন মাইকেল প্রায় সমবয়সী সুপারস্টার আর তারা প্রায় একসাথে রেসলিং শুরু করেছিল। কিন্তু গাইস তারপরেও আন্ডারটেকারকে দিয়ে শন মাইকেলকে রিটায়ার করায় ভিন্স ম্যাকম্যান, যেটা কিনা অসাধারণ একটি ডিসিশন ছিল। আর সেই ম্যাচটা কিন্তু কোনো সাধারণ একটা ম্যাচ হয় না, সেটা কিন্তু অল টাইম বেস্ট একটা ম্যাচ হয়। তেমনি যদি জন সিনাকেও জন সিনার সমপরিমাণ একজন সুপারস্টারকে দিয়ে রিটায়ার করানো হতো তাহলে কিন্তু সেই বিষয়টা অনেক ভালো হতো। এখন অনেকেই বলতে পারেন তাহলে সেই সমপরিমাণ সুপারস্টারটাই বা কে হতে পারে?
র্যান্ডি অর্টন তো জন সিনার থেকেও বেশি বয়স্ক, তাকে দিয়ে তো জন সিনাকে রিটায়ার করা ঠিক হবে না। গাইস, আপনার মনে যদি এই প্রশ্ন থেকে থাকে তাহলে আমি আপনার এই প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করছি। আমি র্যান্ডি অর্টনের কথা বলছি না, আমি বলছি যদি কোডি রোডসকে দিয়েও জন সিনাকে রিটায়ার করানো হতো তাহলে কিন্তু সেই বিষয়টা খারাপ হতো না। এছাড়াও এল নাইট যে কিনা অনেক ট্যালেন্টেড একজন সুপারস্টার, তাকে দিয়েও যদি জন সিনাকে রিটায়ারমেন্ট ম্যাচটি ফাইট করানো হতো তাহলে কিন্তু জিনিসটা অনেক বেটার হতো। গুন্থার অনেক বেটার হলেও তাকে দিয়ে একের পর এক লেজেন্ডকে রিটায়ার করা এটা কিন্তু সত্যি মূর্খতাই বলে আমি মনে করি। গাইস, ট্রিপল এইচ যে শুধু খারাপ করেছে তাই নয়, ট্রিপল এইচ কিন্তু বেশ কিছু জিনিস অনেক ভালো করেছে। বর্তমানে মানডে নাইট র'র ফেস অফ দ্য কোম্পানি সিএম পাঙ্ক যদি আজকে ট্রিপল এইচ না থাকতো তাহলে কিন্তু কখনোই ডাব্লিউডব্লিউ তে আসতো না। এছাড়াও রেসলমেনিয়া 42 তে সিএম পাঙ্ক এবং রমান রিজের যে ম্যাচটি হয়েছে সেই ম্যাচটার পেছনেও কিন্তু মাস্টারমাইন্ড ছিল ট্রিপল এইচ। আমি বলবো এটাও অনেক ভালো কাজ করেছে ট্রিপল এইচ। এখন গাইস, ওভারঅল ট্রিপল এইচ কে তো দোষ দেওয়া যাবে না, কারণ সম্পূর্ণ দোষ ট্রিপল এইচ এর একার নয়। আমি 50% দোষ দিব টিকেওকে আর 50% দোষ দিব ট্রিপল এইচ কে, কারণ ট্রিপল এইচ ক্রিয়েটিভের হেড, সে চাইলেই অনেক কিছুই চেঞ্জ করতে পারে। গাইস, আমি তো এখানে শুধু কিছু কথাই বললাম। ডাব্লিউডব্লিউ তে এমন অগণিত সমস্যা রয়েছে বর্তমানে। এখন ট্রিপল এইচ কে কি ডাব্লিউডব্লিউ থেকে সরিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে? তাকে সরিয়ে বা কাকে বসাবে ডাব্লিউডব্লিউ? গাইস, এটা সম্পূর্ণ এলোমেলো একটা বিষয়। কোম্পানির ভাগ্য বদলে দেওয়ার মতো কোনো একটা সমাধান বের করা খুবই কঠিন। এখন গাইস, এই বিষয়ে আপনি কি মনে করেন? ট্রিপল এইচ কে সরালেই কি সবকিছু ঠিক হয়ে যাবে, নাকি ট্রিপল এইচ কে রেখেই সবকিছু ঠিক করা সম্ভব? সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।